বসন্তপুরের কাছে নিমাইহা নামের এক গ্রামে জগ্গু, কালু আর গোলু নামে তিনজন ছেলে থাকত। শহরের দৌড়ঝাঁপের থেকে অনেক দূরে ঘনঘোর জঙ্গল পার করে গ্রাম পর্যন্ত পৌঁছানোর পাকদণ্ডি যেত। জগ্গি গ্রামের একজন কুমোরের ছেলে ছিল। অন্যদিকে গোলু জন্ম নেওয়ার 3 বছর পরে তার বাবা মা জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে জানোয়ারের কবলে পড়ে মারা যায়। তখন অনাথ হয়ে যাওয়া 3 বছরের গোলুকে কালুর বাড়ির লোকজন পালন করেছিল, যে গ্রামের জমিদারের ছেলে ছিল। বড় হয়ে গোলু ছাগলদের সামলাতে থাকলো আর নিজের বাবা মার বানানো ছোট্ট কুঠিরে থাকতে শুরু করে। অন্ধকার হওয়ার আগেই খাওয়ার বানিয়ে রেখে দিই, না হলে অসুবিধা হতে পারে। ছোটবেলা থেকেই জগ্গি তার বাবার সঙ্গে মাটির থালা বাসন বানাতে তাকে সাহায্য করে আসতো। সাথে সে তার বাবার কাছ থেকে মাটির থালা বানাতে শিখে নেয়। বাবা দেখেন তো একটু এইটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ বেটা, এইটা বলার মতো কি আছে, তুই তো খুব সুন্দর বাসনপত্র বানাতে পারিস। জগ্গি, তোর হাতের বানানো মাটির বাসন লোহার মতো শক্ত হয় যে যত উপর থেকেই পড়ুক না কেন সেটা ভাঙে না। হ্যাঁ, এটা কিন্তু তোর বরদান আছে ভাই, বরদান। জগ্গির হাতে এমন কি জাদু ছিল সেটা তো জগ্গিও জানতো না, কিন্তু তার এই জাদু দিয়ে সে ভালো মতো বাসনের ব্যবসা করে নিত। আরে জগ্গি বেটা, তুই কি জানিস আমাদের মুন্না কালকে রাগের মাথায় হাড়িটা ফেলে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম হাড়িটা ভেঙে যাবে, কিন্তু হাড়ি তো একদম ঠিকঠাক ছিল রে। পরে ভাবলাম এই হাড়িটা তো তুই বানিয়েছিস, এত তাড়াতাড়ি কি করে ভাঙবে? ধন্যবাদ চাচাজি, এমনি অন্য কিছু লাগলে বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই। খুব সুন্দর, খুব সুন্দর। গ্রামে খুব শান্তি ছিল। গোলু তার বাবা মার মতোই জঙ্গলের মধ্যে নিজের ছাগলদের চড়াতে নিয়ে যেত। এই এই চল চল চল, এখানে চল। ওখানে কোথায় যাচ্ছিস? গোলু জানোয়ারদের ডাককে বেশ দূর থেকে শুনেই অনুভব করতে পারত। ছাগল চড়াতে গিয়ে গোলু অনেক দূর থেকে বাঘের দৌড়ানোর শব্দ শুনতে পায়। আরে, এই বাঘটা তো দৌড়ে আমার দিকেই আসছে। তাড়াতাড়ি ছাগলগুলোকে নিয়ে আমাকে এখান থেকে ভাগতে হবে। তাড়াতাড়ি গোলু নিজের ছাগলদের নিয়ে ঘরে ফিরে আসে। এইভাবে গোলু তার ছাগলদের সেই বাঘের হামলা থেকে বাঁচিয়ে নিয়েছিল। বাপরে, আজকে তো একটুর জন্য বেঁচে গেলাম। কালু গ্রামের জমিদারের ছেলে ছিল, এই জন্য গ্রামে তাকে প্রায় প্রত্যেকেই চিনত, আর ওর যে কোনো দুষ্টমিতে তাকে মাফ করে দেওয়া হতো। ভাই, তুই আবার আম পাড়তে চলে এসেছিস, তো দেখে নেয় না, অনেক শোনাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে আসছি আসছি আসছি, কয়েকটা আম তো পেরনি। ছোটবেলা থেকে কালুর পায়ে এমন একটা অদ্ভুত ব্যাপার ছিল যে সে উঁচু থেকে উঁচু গাছেও মিনিটের মধ্যে চড়ে ফল পেরে নেমে আসতে পারত। ভাই তাড়াতাড়ি নিচে আয়, কেউ আসছে। কালু তাড়াতাড়ি গাছ থেকে নিচে নেমে যায় আর দুজন সেখান থেকে পালিয়ে যায়। নিমাইয়া গ্রাম ঘনঘোর জঙ্গলের কাছে ছিল, এই কারণে অনেক অনেক জঙ্গলি জানোয়ার মাঝে মাঝে গ্রামের মধ্যে ঢুকে পড়ত। কিন্তু বেশ কিছু সপ্তাহ ধরে কোনো জঙ্গলি জানোয়ারের ঢুকে পড়ার খবর শোনা যাচ্ছিল না। ছাগলগুলোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, না হলে শান্তি মতো বসতেও দেবো না। চল এবার চুপ করে যা, নিয়ে যাচ্ছি তোদের। ছাগল চড়াতে গিয়ে গোলু একটা মৃত হাতির শব জঙ্গলের মধ্যে দেখতে পেল, যেখানে বেশ বড় আর ধারালো কোনো অস্ত্রের নিশানা ছিল। আরে, এই নৃশংসভাবে এই হাতিকে কে মেরেছে? এই শরীরে যেভাবে দাগগুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে তো এটাই মনে হচ্ছে যে এটা কোনো জানোয়ারের থাবার দাগ নয়, অবশ্য অন্য কোনো ব্যাপার আছে। গোলু আওয়াজ বোঝার চেষ্টা করতে থাকে। তখন দূর পাহাড়ের কাছ থেকে রহস্যময় আওয়াজ শোনা গেল। গোলু আসন্ন কোনো বিপদের আশঙ্কা করে ফেলেছিল। সে দৌড়ে আবার গ্রামের দিকে পালালো আর সোজা কালুর কাছে এলো। ভাই, মারাত্মক জিনিস দেখে আসলাম। একটি মরা হাতির উপর বিশাল বড় একটা থাবার দাগ, যেটা কোনো জানোয়ারেরও মনে হচ্ছে না। মনে হচ্ছে পাহাড়ের মতো কোনো মানুষ হাতির ভিতরে জরাজীর্ণ করে দিয়েছে। কে? তুই আবার কি করে এগুলো জানবি যে ওই দাগটা কোনো জঙ্গলি জানোয়ারের না, আর মানুষেরই শুধু? ভাই, আমি সেই আওয়াজটা নিজের কানে শুনে বুঝতে পেরেছি। কালু জানতো যে গোলুর শোনার ক্ষমতা কখনো মিথ্যে হতে পারে না।
আচ্ছা এরকম ব্যাপার, তাহলে চলো দেখে আসি একবার। এখন এই সময়? একটু পরে সূর্য ডুবে যাবে ভাই। কিছু হবে না, চলো একবার গিয়ে দেখেই আসি না, ভয় পেলে কিছু হবে না। জঙ্গল ঘন ছিল, সেই কারণে দূর পর্যন্ত দেখতে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু নদীর পাশেই একটা উঁচু তিল গাছ ছিল, যেটা পাহাড়ের অপর প্রান্তের সঙ্গে লাগোয়া ছিল, যার ঠিক উল্টো দিকের পাহাড় থেকে সেই রহস্যময়ী আওয়াজ আসছিল। এর উপর চড়ে দেখলে পরে বুঝতে পারবো যে ওই পারের পাহাড়ে কি চলছে। দেখবো বলো কালু ভাই, তুমি আমাদের হনুমান আছো। আমি কোনোদিনও গাছের উপর চড়ে আম পারিনি ভাই। ঠিক আছে, আমি দেখে আসছি। কালু তাড়াতাড়ি পুরো ফুর্তিতে শিশম গাছ হয়ে পাহাড়ের চটি পর্যন্ত পৌঁছে গেল। চটিতে পৌঁছে কালুর চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। ভাই সত্যি করে মনে হচ্ছে বিপদ আসছে। ভাই এমন কি দেখে ফেলেছ ওই পারে? একটা পাহাড়ের মতো বড় রাক্ষস অজগরকে খাচ্ছে ওই বড় পাহাড়টায়। আমি প্রথমেই বলেছিলাম ওই আওয়াজটার কথার ব্যাপারে। এখন চলো তাড়াতাড়ি ফিরে চলো, গ্রামবাসীদের বলি। জঙ্গল থেকে গ্রামের দিকে ফেরার পথে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। গ্রামে পৌঁছানোর জন্য পাকদণ্ডীগুলো ঠিক মতো দেখা যাচ্ছিল না। আচমকাই কালু আর গোলু রাস্তা হারিয়ে ফেলে। ভাই অন্ধকার হয়ে গেল, আর রাস্তা তো শেষই হচ্ছে না ভাই। হ্যাঁ ভাই, আমার এরকম রাস্তা একদম অজানা লাগছে, মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। দুজন তাদের জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখন হঠাৎ তারা একটা আলো দেখতে পায়। ভাই ওইদিকে দেখো, একটা আলো দেখা যাচ্ছে। চলো, ওখানে মনে হচ্ছে কেউ আছে, তার কাছে আমরা সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ওখানে চলো। আলোটা তাদেরকে জঙ্গলে একটা ঝোপড়ি পর্যন্ত নিয়ে গেল, যেখানে তারা এক বৃদ্ধ ফকির দেখতে পেল। আসো বাচ্চারা, আমি তোমাদের রাস্তা বদলেছি এই অবধি আসার জন্য। কালু আর গোলু সেই বুড়ো ফকিরকে দেখে হয়রান হয়ে গেল। ভয় পাবে না বাচ্চারা, সবকিছুই নিয়তির লেখা আছে। আমার এখানে আসা আর তোমাদের দুজনকে এখানে ডেকে আনা। শুধু আমাকে এটুকুই বলো যে তোমরা পাহাড়ে কি দেখেছো। কালু আর গোলু এটা বুঝে গেছিল যে ওই ফকির বাবার সঙ্গে বন রাক্ষসের কোনো একটা সম্পর্ক আছে। কালু আর গোলু পুরো কাহিনী ওই ফকিরকে বলে। আমার সব জানা আছে বাচ্চারা, ওটা আমারই শক্তি দিয়ে বানানো বাচ্চা, আর খুব তাড়াতাড়ি ওটাকে মেরে ফেলতে না পারলে এই জঙ্গলের জানোয়ারের সাথে সাথে আশেপাশের সমস্ত গ্রাম এবং শহর সর্বনাশ করে দেবে। তো বাবা, এখানে আমাদের কেন বলেছো বাবা? আমরা বা কি করতে পারি এগুলোর জন্য? তোমরা দুজন না, তোমরা তিনজনই এই বনরাক্ষসকে শেষ করতে পারবে। কিন্তু বাবা, আমরা তো দুজনই আছি, এই তৃতীয়টা কে বাবা? তৃতীয় তোমরা তোমাদের নিমহিয়া গ্রামেই পেয়ে যাবে। যাও গিয়ে খোঁজ করো ওকে। ওই বনরাক্ষস শেষ করার উপায়টা কি বাবা? বাবা পুটুলিতে করে মাটি তাদেরকে দিল। ও কোনো খঞ্জর বা তলোয়ারে মরবে না। ওই বনরাক্ষসের মাথার মধ্যে একটি ফুটো আছে, যেখানে এই মাটির বানানো খঞ্জরটি কোপাতে হবে। ওটাই ওর শেষ এবং একমাত্র উপায়। বাবা কালু আর গোলুকে তাদের গ্রাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিল। দুজনেই ভাবতে ভাবতে তাদের গ্রামে পৌঁছে গেল যে আসলে ওই তৃতীয় ব্যক্তিকে, যে ওই বন রাক্ষসকে মারতে তাদের সাহায্য করবে। ভাবতে ভাবতে দুজনে নিমাইহা গ্রামে পৌঁছে গেল। ভাই আমার আজকে ঘুম তো আসবে না আজকে। হ্যাঁ ভাই, চলো মন্দিরে বসে এই সমস্যার সমাধান বের করতে থাকি আমরা। রাত অনেক হয়ে গেছিল। মন্দিরের পূজারী মন্দিরের আশেপাশে কারুর থাকার উপস্থিতি বুঝতে পারে, আর কাছে গিয়ে দেখলো তখন গোলু আর কালুকে সে দেখতে পেল। বাচ্চারা, এখানে কি করছো? গোলু পূজারীকে পাহাড় থেকে নিয়ে সেই ফকিরের সমস্ত কথা বলে, সাথে ওই ফকির বাবার দেওয়া মাটিকেও পূজারীর সামনে এনে রেখে দিল। গ্রামের কুম্হারের ছেলে জগ্গি খুবই শক্ত বাসনপত্র বানায়। ওর বানানো হাড়ি অনেক উঁচু থেকে পড়লেও ভাঙে না। ভগবানই একমাত্র জানে যে কোন শক্তি আছে ওর হাতে, যে মাটিও লোহার মতো এতটা শক্ত হয়ে যায়। আপনি বলতে কি চাচ্ছেন পূজারীজি? যাও, ওই কুমারের ছেলে জগ্গির থেকে ওই মাটির একটি ধারালো চাকু বানিয়ে নাও, যেটার ধার এতটাই তীক্ষ্ণ হবে যে এক কোপেই ওই বনরাক্ষস শেষ হয়ে যায়।
ওর কাছে তো আমি পাহাড়ি চড়ে চলেই যেতে পারবো, কিন্তু ও যদি আমাকে হামলা করে দেয় তাহলে আমি নিজেই মারা যাব। যদিও হাতির মতো জানোয়ারকে মেরে শেষ করে দিচ্ছে, তার মানে ও দিনের বেলায় জেগে থাকে। এজন্য আমরা আশা রাখতে পারি যে ও রাত্রে ওর পরিশ্রম মেটানোর জন্য অবশ্যই সে ঘুমোবেই। মধ্যরাতে ওই বনরাক্ষসকে মারার চেষ্টা করা যেতেই পারে। কালু আর গোলু জঙ্গলের ফকির বাবার বলা সেই তৃতীয় ব্যক্তিরও সন্ধান পেয়ে যায়। দুজনে রাত্রিবেলায় যজ্ঞির কাছে এসে পৌঁছে তাকে সব ঘটনা বলে আর তাকে ফকির বাবার দেওয়া মাটি দিয়ে অস্ত্র বানানোর জন্য রাজি করে। ভাই, বানিয়ে দেবো আমি হাতিয়ার, কিন্তু এটা শুকোতে কালকে দুপুর হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনিও আমরা কাল রাতেই যাব। দুজন নয়, তিনজন। আমি আপনাদের দুজনের সাথে যাব। এই গ্রামটা আমারও। দুজনে দুজন থেকে তিনজন হয়ে যজ্ঞিকেও তাদের নিজেদের দলে টেনে নিল। পরের রাতে পাহাড়ের কাছে পৌঁছতেই গোলু বন রাক্ষসের নাক ডাকার আওয়াজ অনুভব করে। 24 ঘন্টা শুকিয়ে মাটির তৈরি সেই হাতিয়ারও তৈরি হয়ে গেছিল। কালু সাহস করে বন রাক্ষসের পাহাড়ে গাছের সাহায্য নিয়ে চড়ে যায়। ভাই, আমি যাব ওই পাহাড়িতে, তুমি একা যেও না। হ্যাঁ ভাই, আমরা দুজন যাচ্ছি। তোমরা দুজন চড়বে কি করে এই পাহাড়ে? এখানে নিচেই অপেক্ষা করো। তুমি রাস্তা দেখিয়ে দাও, আমরা চড়তে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার পিছন পিছন আসো আর একদম আরাম করে আসো, পা যেন না ফসকায়। তিনজন কোনোভাবে কালুর সাহায্য নিয়ে পাহাড়ে চড়ে যায়। বন রাক্ষস ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎই তার নাক ডাকার আওয়াজ থেমে যায়। লুকিয়ে যাও, ও জাগতেই পারে। এখানে চলে আসো, পাথরের পিছন থেকেও দেখতে পাবে না। বন রাক্ষস মানুষের গন্ধ পেয়ে গেছিল। শোনো, একটা উপায় আছে আমার কাছে। আমি বনরাক্ষসের ধ্যান আমার দিকে টানবো, তোমরা দুজন ওকে পিছন থেকে হামলা করবে। না ভাই, বিপদ আছে। ওই বনরাক্ষসকে ছাড়া আমাদের বড় বিপদ কি হতে পারে? জীবন বাঁচাতে হয় তাহলে চলো, চেষ্টা করো। চলো ভাই, সাবধানে। কালু হঠাৎই পাহাড়ের কোনায় গিয়ে বন রাক্ষসের সামনে গিয়ে হাজির হয়। এই বনরাক্ষস, এদিকে দেখ। বন রাক্ষস রেগে গিয়ে দৌড়ে কালুর ওপর ঝাঁপিয়ে পড়ে। যেই বন রাক্ষস কালুর কাছে গিয়ে তার ওপর ঝাঁপালো, কালু পাহাড়ের কিনারায় ঝুলতে থাকা গাছের ডাল ধরে অন্য একটা গাছের দিকে চলে গেল। ভারী শরীর নিয়ে বন রাক্ষস হাওয়ার মধ্যে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। গোলু, রাক্ষসটাকে পিছন থেকে ধাক্কা দাও। জাগ্গি, রাক্ষসকে ধাক্কা মারো। ভাগ জাগ্গি, রাক্ষসকে ধাক্কা দিতে হবে। দৌড়াও, কোনো নিজেকে সামাল দিচ্ছে, ভালো সুযোগ আছে। গোলু আর জগ্গি একসাথে পুরো জোর দিয়ে নিজের দম লাগিয়ে রাক্ষসের ওপর ঝাঁপিয়ে ধাক্কা দিল। রাক্ষস পাহাড় থেকে পড়তে পড়তে দুটো গাছের মাঝখানে এসে আটকে গেল। আশেপাশের পাহাড়ে বেশ বড় গর্ত ছিল, যার ফলে রাক্ষস নড়তেও পারছিল না। কালু, এই নাও জাদুই মাটির খঞ্জর, বনরাক্ষসের মাথায় মেরে দাও। দাও, তাড়াতাড়ি দাও। কালু ফকির বাবার বলা কথা অনুযায়ী সেই রাক্ষসের মাথার ফুটোতে পুরো শক্তি নিয়ে হামলা করলো। বন রাক্ষস সেখানেই গাছের মাঝখানে অচৈতন্য হয়ে গেল। জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বন রাক্ষসের মাথায় গাঁথা মাটির হাতিয়ার গলে গেল আর বন রাক্ষসের সেখানেই অন্ত হয়ে গেল। এইভাবে জগ্গি, কালু আর গোলুর পাওয়া প্রাকৃতিক শক্তির দৌলতে নিমাইহা গ্রাম আর জঙ্গল রক্ষা পেল।